আসসালামু আলাইকুম, ইসমত মিলি স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। এজন্য ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল ঘোষণা হবে বলেও জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। নির্বাচন কমিশনের দিনব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। নূর হোসেনের রিপোর্ট। নির্বাচন আয়োজনে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে চিঠি দেওয়ার পরপরই নির্বাচনী তোড়জোড় শুরু করেছে নির্বাচন কমিশনার। নির্বাচনের বিভিন্ন বিষয় আলোচনায় দিনভর বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, ডিসেম্বরের প্রথমার্ধেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার আপনাদেরকে যেটা বলেছেন, আমাদের পক্ষ থেকে ঘোষণাটা আসবে 2 মাস আগে আনুমানিক, যেদিন আমরা শিডিউল ঘোষণা করব। সো আপনারা ধরেই নিতে পারেন এই শিডিউল ঘোষণার কাজটা আমাদের ডিসেম্বর মাসের প্রথমার্ধেই আপনারা পাবেন। প্রথমবারের মতো বিদেশে বসবাসরত ভোটার ও দেশের অভ্যন্তরে নির্বাচনী ও অন্যান্য সেবামূলক দায়িত্বে নিয়োজিত ভোটারদের জন্য পোস্টাল ব্যালট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান এই নির্বাচন কমিশনার। প্রবাসে আমাদের বাংলাদেশি ভোটার যারা আছেন তাদের এবারে ইনশাল্লাহ ভোট দেওয়া আমরা নিশ্চিত করতে চাই। এবারের মাধ্যমটা হবে পোস্টাল ব্যালট। প্রবাসীদের কাছে শুধুমাত্র সিম্বল ব্যালট যাবে, সেটাই হবে তাদের পোস্টাল ব্যালট, এবং সেই সিম্বল ব্যালটে যতগুলো সিম্বল থাকা দরকার সেই সিম্বলগুলো থাকবে, যাতে করে আমরা এই ট্রাভেল টাইমটা কমাতে পারি। প্রবাসীরা ভোট দিবেন সিম্বল যখন অ্যাসাইন করা হবে প্রার্থীদেরকে, তারপরে। বৈঠকে চূড়ান্ত করা হয়েছে নির্বাচনের আচরণবিধি। এআই এর ব্যবহার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো প্রতিহত করতে কঠোর ব্যবস্থা রাখা হয়েছে। আগামী 31 অক্টোবর পর্যন্ত ভোটার তালিকা হালনাগাদ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এআই এর মিসইউজের ব্যাপারে আমরা কঠোরভাবে এখানে নিষেধাজ্ঞা জারি করেছি। ডিসইনফরমেশনের এই ইউজ অফ এআইটা বেশি হয়। মনে করেন একজন ব্যক্তির ভয়েসকে ক্লোন করে একটা কিছু করলো, বা একটা ভিডিও তৈরি করলো, বা যে কোনো কন্টেন্ট, অডিও ভিজুয়াল কন্টেন্ট তৈরি করলো যেটা সত্য নয়, এবং যেটা নির্বাচনী প্রক্রিয়াকে বলেন, ইলেকশন ইন্টিগ্রিটি বলেন, প্রতিপক্ষ আপনার প্রার্থীকে বলেন বা দলকে বলেন, হেয় করার উদ্দেশ্যে এটা করা হয়ে থাকে। এগুলো প্রতিহত করার জন্য আমরা আচরণবিধিতে ইনক্লুড করেছি। ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর পরিকল্পনা থাকলেও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন এই নির্বাচন কমিশনার। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচনের তফসিল ঘোষণার পরে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এমন তথ্য দিলেন তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির। বৃহস্পতিবার বিকেলে সিলেটের গোয়ালা বাজারে এক সুধী সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য জানান তিনি। বলেন, জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হলে ডিসেম্বরের দিকে দেশে ফিরবেন তারেক রহমান। এক্ষেত্রে তার নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। আন্তর্জাতিক মহলে বিএনপিকে নিয়ে আগ্রহ বেড়েছে মন্তব্য করে তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে বিএনপি অংশ নেবে। এই বছরেই আসবেন উনি। তফসিল তো আশা করি নভেম্বরের ঘোষণা হবে, অথবা যে কোনো সময় এই বছরেই তো ঘোষণা হবে। তো উনাকে এই বছরই পাবেন ইনশাআল্লাহ। এই বছর আমরা বলতে পারি যে তফসিল ঘোষণা আগামীর না, এখনো তো উনি ঠিক করতেছে, তো বলতে পারেন যে এই বছর উনি আসতেছে, ডিসেম্বরের ভিতরেই উনি আসবে। মাদ্রাসা শিক্ষা কোনো নির্দিষ্ট দলের রাজনৈতিক হাতিয়ার হোক, তা চায় না বিএনপি। ক্ষমতা এলে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করা হবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি আরও বলেন, রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে সকল মতের দলকে সাথে নিয়ে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখতে চায় বিএনপি। রাজধানীর মহাখালীতে গাউসুল আজম মসজিদ কমপ্লেক্সে বাংলাদেশ জামিয়াতুল মুদাররিসিন নেতাদের সাথে বৈঠকের পর এসব কথা বলেন সালাউদ্দিন আহমেদ। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, কোনো প্রতিষ্ঠানে দলীয় প্রভাব খাটিয়ে দখল করার বিরুদ্ধে তার দল। ভবিষ্যতে মাদ্রাসা শিক্ষার উন্নতিতে কাজ করে যাওয়ার আশ্বাস দেন বিএনপির এই নেতা। মাদ্রাসা শিক্ষার সম্প্রসারণ হোক সেটা চাই, কিন্তু মাদ্রাসা শিক্ষাঙ্গনকে একটি নির্ধারিত দলীয় রাজনীতির অঙ্গনে পরিণত করতে চায় না। দ্বিতীয় কথা হলো যে
বাংলাদেশে ইসলামী কোরআন সুন্নাহর বিপরীতে শরীয়ত বিরোধী কোনো আইন প্রণীত হবে না। ভোটের জন্য ইসির কাছে অন্তর্বর্তী সরকারের চিঠি পাঠানোর জন্যই গোটা জাতি অপেক্ষায় ছিল। এটি অত্যন্ত ইতিবাচক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি জানান, যুগপৎ আন্দোলনের সমমনাদের নিয়ে বিএনপি ভোটে যাবে। সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন এই বিএনপি নেতা। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। জনগণের প্রত্যাশা ও রাজনৈতিক দলের মতামতকে প্রাধান্য দিয়ে ফেব্রুয়ারিতে ভোটের আয়োজনের কার্যক্রম শুরু এ সরকারের অন্যতম ইতিবাচক কাজ বলে মন্তব্য বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের। আর বিভিন্ন দলের সাথে আলোচনা প্রসঙ্গে বলেন, বিএনপি উত্তরপন্থাও না দক্ষিণপন্থাও না, গণমানুষের দল হিসেবে সব রাজনৈতিক দলের সাথে কথা বলছে বিএনপি। ঘোষণাপত্রের একাংশে প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সমস্ত পদক্ষেপ নেবেন এবং তৎপরবর্তীতে সেই রাতেই জাতির উদ্দেশ্যে ভাষণের নির্বাচনের তারিখ সহ তিনি রাষ্ট্রের বিভিন্ন উন্নয়ন অগ্রগতি এবং সমৃদ্ধির জন্য ভবিষ্যৎ পরিকল্পনা তার ভিশন সেখানে তিনি তুলে ধরেছেন। এই সব কিছুই পজিটিভ। আমাদের সাথে যারা যুগপৎ আন্দোলনে শরিক ছিলেন বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে, তাদেরকে সাথে নিয়ে আমরা নির্বাচন করব, এটা আমাদের অঙ্গীকার ছিল, প্রতিশ্রুতি ছিল, এখনো আছে। এদিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত স্কুল সহকারী মাসুমা বেগমের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এনসিপির নেতৃবৃন্দ কক্সবাজারে যেতেই পারেন, কিন্তু সে বিষয়ে লুকোচুরি না করে গণমাধ্যমকে জানালে মানুষ বিভ্রান্ত হতো না। মানুষের সংশয় হচ্ছে, সন্দেহ হচ্ছে যে লুকোচুরি কেন। গণতন্ত্র ফেরানোর আন্দোলনে যারা কাজ করেছে তাদের প্রত্যেকটি ক্ষেত্রে স্বচ্ছতা থাকবে, কিন্তু আজকে জনমনে আপনারা কেন সুযোগ তৈরি করে দিচ্ছেন? কেন আপনাদের নিয়ে বিভিন্ন কথা উঠছে? আপনারা যে কোনো কাজেই যেতে পারেন, যে কারোর সাথে সাক্ষাৎ করতে পারেন, সভা করতে পারেন, ওটা প্রকাশ্য জানিয়ে দিন। নির্বাচিত সরকার হলে দেশে স্বচ্ছতা বৃদ্ধি পাবে এবং সকল ধরনের ষড়যন্ত্র কমে যাবে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হলো, যেখানে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানই প্রধান কাজ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সচিবালয় উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব বলেন তার প্রেস সচিব শফিকুল আলম। জুলাই পর্যন্ত উপদেষ্টা কমিটির বৈঠকে নেওয়া সিদ্ধান্তের ৭৮.৪১% বাস্তবায়ন হয়েছে। বলেন, সরকারের বড় চেষ্টা শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার সম্পন্ন করা। রিপোর্ট রুকন উদ্দিনের। বৃহস্পতিবার প্রথমবারের মতো অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হল সচিবালয়ে, যেখানে যোগ দেন প্রধান উপদেষ্টা। বৈঠকের শুরুতে রাখা বক্তব্যে দেশ এখন দ্বিতীয় অধ্যায় পা রেখেছে, নির্বাচনই যার মূল লক্ষ্য বলে জানান ডক্টর ইউনূস। বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে যা তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। উনি বলেছেন যে আজকের থেকে দ্বিতীয় অধ্যায় শুরু, এবং উনি বলেছেন যে এই দ্বিতীয় অধ্যায়ের প্রথম এবং প্রধান কাজ হলো নির্বাচন সুন্দরভাবে করা। এখন পর্যন্ত উপদেষ্টা কমিটির বৈঠকে নেওয়া সিদ্ধান্তের বাস্তবায়ন এবং সংস্কার কমিশনের দ্রুত বাস্তবায়নযোগ্য সুপারিশের অগ্রগতিও তুলে ধরা হয় এই বৈঠকে। 8 অগাস্ট 2024 থেকে 31 জুলাই 2025 পর্যন্ত 315টি সিদ্ধান্ত নেন এটা কাউন্সিল অফ অ্যাডভাইজার বা ক্যাবিনেট। তার মধ্যে বাস্তবায়িত হয়েছে 247টি এবং এর মধ্যে শতকরা হার হচ্ছে 78.41। অধ্যাদেশ প্রণয়ন হয়েছে 56টি, প্রক্রিয়াধীন অধ্যাদেশ আছে 10টি, 11টি সংস্কার কমিশনের যেগুলো আশু বাস্তবায়ন করা দরকার সেটার উপরে যে নির্দেশ দেওয়া হয়েছিল, 16টি সুপারিশ অলরেডি বাস্তবায়িত হয়েছে, 85টি বাস্তবায়ন হচ্ছে। পরিসংখ্যান অনুযায়ী দেশে এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো বলে এক প্রশ্নের জবাবে জানান প্রেস সচিব। বলেন, বিমান দুর্ঘটনায় নিহত মাইলস্টোন স্কুলের শিক্ষিকার নামে পুরস্কার চালুর সিদ্ধান্ত হয়েছে। এডুকেশন মিনিস্ট্রি একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড ঘোষণা করবেন খুব শীঘ্রই। এই অ্যাওয়ার্ডের নাম হবে মেহরিন চৌধুরী অ্যাওয়ার্ড অর প্রাইজ ফর আউটস্ট্যান্ডিং সার্ভিসেস। এইটা দেওয়া হবে শুধুমাত্র দেশব্যাপী যারা টিচার আছেন। জুলাই হত্যাকাণ্ডের বিচার শেষ হওয়া পর্যন্ত সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।
তবে তাদের নির্বাচনে অংশ নেয়া বা না নেয়ার সিদ্ধান্ত নির্বাচন কমিশনের বলে জানান তিনি। বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে এনেই বিচার সম্পন্ন করতে চায় সরকার। আমরা আশা করি একদিন না একদিন সে ফিরে আসবেন এবং এই ট্রায়ালের সম্মুখীন হবেন। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণ দিয়ে দেশে অরাজকতা তৈরির নেপথ্যে সেনা হেফাজতে থাকা মেজর সাদিকুলের স্ত্রী সোমায়া জাফরিনের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সিএমএম আদালতের হাকিম সেফাতুল্লাহ তার জামিন না মঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন। প্রাথমিক অবস্থায় দেশে বিশৃঙ্খলার চেষ্টায় তার জড়িত থাকার প্রমাণ পেয়েছে ডিবি। আপেল শাহরিয়ার রিপোর্ট। দেশে অরাজকতা তৈরির জন্য আওয়ামী লীগ নেতাকর্মীদের একত্রিত করার পরিকল্পনা করেন সেনা হেফাজতে থাকা মেজর সাদিকুল ইসলাম ও তার স্ত্রী সুমাইয়া জাফরিন। সামাজিক যোগাযোগ মাধ্যম সিগন্যাল অ্যাপে কোড ব্যবহার করে সদস্য সংগ্রহ করা হয়। পরে ভাটারা এলাকায় একটি কনভেনশন সেন্টারে গোপন বৈঠক হয়। 2 দফার বৈঠকে 400 জনকে গেরিলা প্রশিক্ষণও দেয়া হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাজধানীর মিরপুর থেকে সুমাইয়াকে গ্রেপ্তার করে ডিবি। তাকে ইতিমধ্যে আদালতে প্রেরণ করা হয়েছে। আমরা তার সাথে বিস্তারিত কথা বলে বিশদ জিজ্ঞাসাবাদে হয়তো তার সংশ্লিষ্টতা এবং অন্যান্য বিষয়গুলো জানার চেষ্টা করব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার কথা জানান ডিএমপির মুখপাত্র তালিবুর রহমান। আমাদের কাছে যে গোয়েন্দা তথ্য রয়েছে সেইটার ভিত্তিতে আমরা কাজ করছি এবং ইতিমধ্যে যারা গ্রেফতার হয়ে গেছে তাদের কাছ থেকে প্রাপ্ত জবানবন্দি এবং সেখান থেকে প্রাপ্ত তথ্য এগুলো ধরে আমরা তদন্ত কার্যক্রমটা এগিয়ে নিচ্ছি। এই ঘটনায় ভাটারা থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় এখন পর্যন্ত 28 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। মানহীন মেডিকেল কলেজ থেকে পাশ করা চিকিৎসক সারা জীবন রোগীর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে। তাই এসব মেডিকেল কলেজে ছাত্র ভর্তি বন্ধ করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান। বলেন, জুলাই আন্দোলনে আহতদের সেবা দিতে গিয়ে যদি অন্য রোগীদের চিকিৎসা সেবা ব্যাহত হয় সে দায় মেনে নেবে না সরকার। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মিন্টু রোডের আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অন্তর্বর্তীকালীন সরকারের 1 বছরের স্বাস্থ্য খাতের অর্জন ও ভবিষ্যৎ সংস্কার পরিকল্পনা নিয়ে সংবাদ সম্মেলন করেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়। গত 1 বছরের নানা কর্মকাণ্ডের বিষয়ে জানান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। আর স্বাস্থ্য ব্যবস্থায় 10টি সংকটের কথা তুলে ধরেন বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান। বলেন, এখনও হাসপাতালগুলোতে জরুরি অনেক মেশিন ও যন্ত্রপাতি নষ্ট। শিক্ষার্থীদের সাথে নিয়ে ডাকসু নির্বাচন কমিশনকে সকল প্রকার সহযোগিতা করতে প্রস্তুত থাকবে বলে জানায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদ ডাকসুর সামনে সমসাময়িক পরিস্থিতি, ডাকসু নির্বাচন ও প্যানেল ঘোষণা বিষয়ে সংবাদ সম্মেলনে সংগঠনটি এসব কথা জানায়। পরস্পর বিরোধী হিংসাত্মক মন্তব্য, গুজব এবং ডাকসু বানচালের প্রবণতা থেকে মুক্ত রাখতে প্রশাসনের শক্ত পদক্ষেপের দাবি জানায় সংগঠনটির নেতারা। তারা অভিযোগ করেন, কেউ কেউ জনসমর্থনের অভাবে এবং পরাজিত হওয়ার ভয়ে ডাকসু আয়োজনকে স্বাগত জানাচ্ছে না। ডাকসু বানচালে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার পায়তারা চালাচ্ছে। ডাকসু বিরোধী প্রচারণা থেকে বিরত থাকার আহ্বানও জানায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। সম্প্রতি বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক 35 থেকে কমিয়ে 20% করায় নতুন সম্ভাবনা দেখছেন তৈরি পোশাক রপ্তানিকারকরা। প্রতিযোগী কয়েকটি দেশের চাইতে কম শুল্ক হওয়ায় সেসব দেশের বেশ কিছু ক্রয়াদেশ পাওয়ার সম্ভাবনা এখানকার কারখানাগুলোর। তবে এই সুযোগ কাজে লাগাতে বন্দরের সক্ষমতা, কাস্টমসের সংস্কার সহ যোগাযোগ ব্যবস্থা চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। চট্টগ্রাম থেকে শামসুল হক হায়দরের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন এনামুল হক। যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতিতে দেশে তৈরি পোশাক খাতে নতুন সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা। এর প্রধান কারণ প্রতিযোগী 2 দেশ ভিয়েতনাম ও বাংলাদেশের শুল্ক সমান।
অন্যদিকে চীন ও ভারতের উপর যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক অনেকটাই বেশি। ফলে রপ্তানিতে আপাতত ভালো অবস্থানে বাংলাদেশ। তবে এই সুযোগ নিতে বন্দরের সক্ষমতা সহ বেশ কিছু চ্যালেঞ্জ আছে বলে মনে করেন ব্যবসায়ীরা। টেরিফ নন টেরিফ বিভিন্ন ধরনের ব্যারিয়ার যেগুলি আছে সেগুলি যদি আমরা ঠিক করতে পারি, আমরা যদি আমাদের সময়টা কমাইতে পারি এবং অন্যান্য বাধা বিপত্তিগুলি যদি আমরা সরাতে পারি, সরকার যদি বিভিন্ন নীতিগত সহায়তা আমাদেরকে দেয়, তাহলে হয়তো আমরা এই সুযোগটা গ্রহণ করতে পারবো। দেশের পর্যায়ে এসে যদি উনি আরও কিছু যদি আমাদেরকে কনসিডারেশনে আনে, মানে খরচ যদি কমিয়ে আনে, যেমন ধরেন আপনার এখন পোর্টে চার্জ বৃদ্ধি করেছে, এনবিআর এর ট্যাক্সটা বৃদ্ধি করতেছে, এগুলো যদি সরকার একটা সহনীয় পর্যায়ে আসে, আলহামদুলিল্লাহ ব্যবসা সামনের দিকে অনেক ভালো হবে। পরিবর্তিত পরিস্থিতিতে নিয়মিত ক্রয়াদেশের পাশাপাশি বাড়তি ক্রয়াদেশ পাওয়া গেলে বাড়বে রপ্তানি প্রক্রিয়া। এ অবস্থায় কাস্টমস ও বন্দরের সক্ষমতার পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার নানামুখী উদ্যোগের কথা জানান বন্দর কর্তৃপক্ষ। পোর্টের এফিসিয়েন্সি কিন্তু কাস্টমসের এফিসিয়েন্সি সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত। তো আমাদের কিছু কাস্টমসেরও কিছু সংস্কার প্রয়োজন আছে, যেটা পোর্ট এবং কাস্টমের যৌথ বিষয়গুলো এবং কিছু কাস্টমসের বিষয়, এইগুলো না আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে কাজ হচ্ছে। আমরা আশা করছি ওইগুলো আমরা খুব দ্রুতই উত্তরণ করে ফেলতে পারব। বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানির সিংহভাগ পরিবাহিত হয় চট্টগ্রাম বন্দরের মাধ্যমে, যে কারণে চিহ্নিত চ্যালেঞ্জগুলো দ্রুত মোকাবিলার পরামর্শ সংশ্লিষ্টদের। এনটিভি নিউজ ডেস্ক। প্রবাসের খবর। ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করেছে রিয়াদে বাংলাদেশ দূতাবাস। এনটিভি সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান জানান, রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন। দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টার বাণী পাঠ করা হয়। পরে জুলাই অভ্যুত্থানের উপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়। অর্থনীতির চাকা সচল রাখার জন্য রেমিটেন্স যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রাষ্ট্রদূত। আলোচনা সভায় আরও বক্তব্য দেন রিয়াদস্থ বাংলাদেশ কমিউনিটির তাজুল ইসলাম গাজী ও মামুনুর রশিদ চৌধুরী। কাতারের দোহায় বাংলাদেশি নুজুম গ্রুপের অফিস পরিদর্শন করেন বাংলাদেশের বিদায়ী রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। কাতার থেকে আমিনুল হক কাজল জানান, রাষ্ট্রদূত অফিসে পৌঁছালে তাকে স্বাগত জানান নুজুম গ্রুপের চেয়ারম্যান হাফেজ মাওলানা শাহাদাত হোসেন, ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল হাসান চৌধুরী, ফাইন্যান্স ডিরেক্টর হাফেজ মাওলানা তাজউদ্দিন সহ নুজুম গ্রুপের কর্মকর্তারা। উপস্থিত ছিলেন বাংলাদেশ লেখক সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক আমিনুল হক ও সাংগঠনিক সম্পাদক মুশাররফ হোসেন জনি। নুজুম গ্রুপের প্রতিষ্ঠানগুলোর অফিস ঘুরে দেখে রাষ্ট্রদূত বলেন, ব্যবসা সফল গ্রুপটি অন্য প্রবাসীদের জন্য অনুকরণীয় হতে পারে। জেদ্দাস্থ বাংলাদেশের কনসাল জেনারেল উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন করা হয়েছে। জেদ্দা থেকে মাসুদ সেলিম জানান, অনুষ্ঠানে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে আত্ম উৎসর্গকারী শহীদদের স্মরণে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত একটি বিশেষ ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কনসাল জেনারেলের এনএম নাজমুল হাসান। সৌদি কমিউনিটির সর্বস্তরের রেমিটেন্স যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। তাছাড়া মধ্যপ্রাচ্য সহ বিশ্বের সকল দেশের আইন মেনে চলতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান কনসাল জেনারেল। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি বিনিয়োগে কর্মসংস্থান তৈরি হচ্ছে বাংলাদেশিদের। আমিরাত থেকে মামুনুর রশিদ জানান, আবুধাবির শিল্পনগরী মুসাফা সানাইয়ার নূর আল ইমতিয়াজ টাইপিং সার্ভিস এলএলসির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের সরকারি ও বেসরকারি খাতের বিভিন্ন কাজ, বিশেষ করে বিমান টিকিট, বিভিন্ন দেশের ভিসা ও প্যাকেজ ট্যুর সহ সকল ধরনের সেবা সহজে প্রদানের লক্ষ্যে এই প্রতিষ্ঠানটির আত্মপ্রকাশ। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ শিকদার, পরিচালক মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ শওকত নূর ও ইসরাত জাহান একসাথে ফিতা কেটে এর শুভ উদ্বোধন করেন। ইস্পাহানি প্রিমিয়ামটি খেলার খবর। ক্রিকেট। আসন্ন জাতীয় ক্রিকেট লিগ এনসিএল টি20 সিলেট, রাজশাহী ও বগুড়ায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান। সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল ডে নাইট করার কথা ভাবছে বিসিবি। আমরা চেষ্টা করছি ক্রিকেটটা সারা বাংলাদেশে যেন হোক, ভালো জায়গা হোক,
এবং বগুড়ায় কিন্তু আগে অনেকগুলো ম্যাচ হয়েছে, সেটা আমাদের মাথায় আছে। তারপর রাজশাহীতে মনে করেন যে আপনার প্রচুর ক্রিকেট আছে, ফ্যান আছে ক্রিকেট, অনেকেই রাজশাহীর ভালো ভালো প্লেয়াররা আসছে ওখান থেকে, সো সেটা আছে। এবং সিলেটে যেটা আমাদের ডে নাইটের একটা মাথায় আছে, যে সেমিফাইনাল ফাইনাল হয়তো আমরা ডে নাইট করবো, সেটার জন্য আমরা সিলেটে যাই। সেপ্টেম্বরের মাঝে অথবা অক্টোবরের প্রথম সপ্তাহে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন। সেজন্য দৃশ্যত কোনো নড়াচড়া না হলেও বিসিবির দাবি সকল প্রস্তুতি নেওয়া শুরু করেছে তারা। মমিনুর রিপনের রিপোর্ট। সভাপতির দায়িত্ব নেওয়ার পর যথাসময়ে নির্বাচন আয়োজনের কথা জানিয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল। তিনি দায়িত্ব নেওয়ার পর 2 মাস কেটে গেছে, শুরু হয়েছে আগস্ট মাস, অথচ এখন পর্যন্ত ক্লাবগুলোর কাউন্সিলরদের নিয়ে কোনো আলোচনা নেই। বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ আছে অক্টোবর পর্যন্ত, তাই নির্ধারিত সময়ে নির্বাচন হওয়া নিয়ে তৈরি হয়েছে নানা মহলে আলোচনা। আমরা এখনো আশাবাদী। এ পর্যন্ত আমার কাছে কোনো ইনফরমেশন নেই যে এটা পেছাবে বা অন্য কিছু হবে। এখন পর্যন্ত আমরা জানি যে এটা অক্টোবরেই হবে। সেই অনুযায়ী যারা যারা ইন্টারেস্টেড অনেকেই প্রিপারেশন নিয়ে রেখেছে। সুতরাং অগস্টের 3rd উইকে আপনি বুঝে যাবেন যে আমাদের অক্টোবরে ইলেকশনটা হচ্ছে কি হচ্ছে না। পরিবর্তিত গঠনতন্ত্রে বিসিবির নতুন নির্বাহী নির্বাচন হচ্ছে না সেটা একরকম নিশ্চিত। ঢাকার ক্লাবগুলোর দাবির মুখে আপাতত সে জায়গা থেকে সরে এসেছে বিসিবি। তাই পুরনো গঠনতন্ত্রে নির্বাচনের প্রস্তুতি চলছে বিসিবিতে, যেখানে 25 পরিচালকের 12 জন নির্বাচিত হবেন ক্লাব থেকে ক্যাটাগরি 2-এ। বিসিবি অলরেডি প্রস্তুতি নিচ্ছে, হয়তো 15 থেকে 20 তারিখের ভিতরে এই মাসের কাউন্সিলর আহ্বান করবে এবং চাবে বিভিন্ন ক্লাবগুলিতে এবং জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংস্থা, ইউনিভার্সিটি থেকে বা খেলোয়াড়দের সব কিছুই চাবে আগামী 15-20 দিনের ভিতরে। যদি কোনো মেজর কিছু সংস্কার করতে হয়, মেজর কিছু পরিবর্তন করতে হয়, যেটা বিসিবির অধীনে করা সম্ভব, সেটা নির্বাচনের করার পরেও এটা আমরা করব, আমরা এটা বলতে পারি। দেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় ফেডারেশন বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলরদের বাছাইয়ে ক্রীড়া মন্ত্রণালয়ের সরাসরি হস্তক্ষেপের অভিযোগ আছে ক্রীড়া সংশ্লিষ্টদের মধ্য থেকে। এ বিতর্ক নিয়ে বিসিবির নির্বাচন যাত্রা কবে শুরু হয় তাই এখন দেখার অপেক্ষা। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। ফুটবল ফিফা র্যাঙ্কিংয়ে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ অবস্থান 104 নম্বর উঠবার পুরো কৃতিত্ব বাংলাদেশ নারী দলকে দিয়েছে বাফুফে। আফ্রিদাদের আসন্ন এশিয়ান কাপের প্রস্তুতির জন্য আসিয়ান দলগুলোর বিপক্ষে একাধিক ম্যাচ খেলার চেষ্টা চলছে বলে জানিয়েছেন নারী উইংয়ের প্রধান। রিপোর্ট কুশলী আসিরের। একের পর এক সুখবর দিচ্ছে বাংলাদেশের নারী ফুটবলাররা। এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নেয়া দলটি এবার ফিফা র্যাঙ্কিংয়ে 24 ধাপ এগিয়েছে। বিশাল উন্নতির কারণে বিশেষভাবে বিজ্ঞপ্তিতে বাংলাদেশের নাম উল্লেখ করেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা। এশিয়ান বাছাইয়ের প্রস্তুতির জন্য জর্ডান ও ইন্দোনেশিয়ার মতো উঁচু র্যাঙ্কিংয়ের দলের বিপক্ষে ড্র করে বাংলাদেশ। বাছাইয়ে মিয়ানমার ও বাহরাইনের মতো বড় দলকে হারায় পিটার বাটলারের দল। এমন উন্নতি অনেকটা প্রত্যাশিতই ছিল। ফিফার কাছ থেকে যখন রিকগনিশনটা আসে, আর সবচেয়ে বড় কথা স্পেনের সাথে যদি পাশাপাশি রাখি, তখন তো অনেক বেশি আনন্দের এবং গর্বের। আমাদের মেয়েরাও খুশি। এই সাফল্যের জন্য আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের মেয়েদেরকে, কোচিং স্টাফদেরকে। ঋতুপর্ণা, আফিদাদের সামনে বিশ্বকাপ ও অলিম্পিক খেলার সুযোগ রয়েছে। জাপান, কোরিয়া ব্যস্ত। প্রস্তুতির জন্য শক্তিশালী প্রতিপক্ষ এখনও খুঁজছে বাফুফে। ভিয়েতনাম, ফিলিপিন, এই টাইপের, তারপরে থাইল্যান্ড, এই দেশগুলো টিম অনেক স্ট্রং, আমাদের থেকে স্ট্রং। তো আমরা যেহেতু ওই ক্যাটাগরি টিমগুলোকে পেলাম না, তখন আমি এগুলোকে নিয়ে মুভ করব। আগামী মার্চে অস্ট্রেলিয়ায় হবে এশিয়ান কাপ, যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তান। কুশলী আসির, এনটিভি নিউজ, ঢাকা। চাঁদপুরের ফুটবল বিস্ময় বালক সোহানের পড়াশোনা, খেলাধুলার দায়িত্ব নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মতলবের সাড়ে 5 নিতে সোহানের পরিবারটির হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুটবল পায়ে 5 বছর বয়সী সোহানের
কারিগরি ভিডিও ছড়িয়ে পড়ে। মুগ্ধ হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরামর্শক্রমে সোহানের কাছে যান আমিনুল। এই সময় উপহার এবং 1 লাখ টাকা তুলে দেন তিনি। দায়িত্ব নেন ভরণ পোষণের। প্রতি মাসে 10,000 টাকা আর্থিক সহায়তা দেওয়ারও ঘোষণা দেন আমিনুল। পেশায় একজন সাইকেল মিস্ত্রি সোহানের বাবা কৃতজ্ঞতা প্রকাশ করেন তারেক রহমানের প্রতি। আর্থিক অনটনে সংসার চালাতে হিমশিম খেতে থাকা সোহানের বাবার প্রতি আমিনুলের সহায়তাকে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছে এলাকাবাসী। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে।